সুপ্রিম কোর্টের রায় মানুষকে খুবই হতাশ ও ক্ষুব্ধ করেছে। এই রায়ে অভয়ার ধর্ষণ ও খুনের বিচারের কোনো অগ্রগতি দেখতে পেল না রাজ্যবাসী, বরং দেখা গেল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের 10ই সেপ্টেম্বর বিকাল 5টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নাকি ভেঙে পড়েছে। ইতিমধ্যে রাজ্যে বিনা চিকিৎসায় 23 জন রোগীর মৃত্যু হয়েছে। নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীও সেই একই দাবি করেছেন। প্রশ্ন উঠছে, সরকারের এই 23 জন রোগীর মৃত্যুর পরিসংখ্যান নিয়ে। অভিযোগ, সরকার ও তার সহযোগী প্রচার মাধ্যম এই ভুল তথ্য তুলে ধরে ডাক্তারদের এই আন্দোলনের ওপর অমানবিক তকমা সেঁটে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন ডাক্তারদের কাজে ফিরতে। রাজ্যের মোট সরকারি ডাক্তারদের মাত্র 2% জুনিয়র ডাক্তার। তাদের কর্মবিরতিতে কি করে রাজ্যের পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে, এই প্রশ্নই অনেকে তুলছে। এরকম পরিস্থিতিতে আন্দোলন ছেড়ে ডাক্তারবাবুদের কাজে ফিরে যাওয়া উচিত কিনা, আসুন দেখে নিই তা নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। না, প্রথমে আমি ক্লিয়ার করব, যেহেতু আমি এই ফিল্ডে আছি, এটা একটা গুজব যে ডাক্তারবাবুরা কাজ করছে না। কারণ আমাদের সিনিয়র ফ্যাকাল্টিস যারা আছে সব গভর্নমেন্ট হসপিটালসে, সেই সব জায়গায় সিনিয়র ফ্যাকাল্টিসরা, আমাদের সিনিয়র রেসিডেন্টরা সবাই কিন্তু কাজ করছে। যারা প্রতিবাদে মেনলি আমরা নেমেছি, আমরা যারা জুনিয়র ডাক্তার তারাই আমরা প্রতিবাদে আছি এবং বারংবার আমরা এটাই বলছি যে আমরা কিন্তু কাজ থামাইনি। এবং আপনারা এটাও জানবেন যে অভয়া ক্লিনিক শুরু হয়েছে, যেটা প্রতি রোববার করে বসছে। সেটা যেরকম কলকাতার সব ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম জেলায় জেলায়ও হচ্ছে। এবং তাছাড়া আমি আবারও বলছি, আমাদের ওয়ার্ড, আমাদের এমার্জেন্সি, ইভেন অনেক জায়গায় আমাদের ওপিডিতেও আমাদের সিনিয়র ফ্যাকাল্টিরা কিন্তু বসছেন, পেশেন্ট দেখছেন, সার্জারি হচ্ছে। এবং যেগুলো ইম্পর্টেন্ট এবং এমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে, গাইনি, সার্জারি, সেগুলো সব কিন্তু অ্যাক্টিভলি চলছে। হ্যাঁ, জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে আছে, কারণ আমাদের সিনিয়র যারা ফ্যাকাল্টিস তারাই আমাদের বলেছে যে তোমরা এই প্রতিবাদের মুখ। কারণ যতক্ষণ না আমরা জানতে পারবো যে আমাদের দিদির সাথে এই ঘটনাটা কারা ঘটালো, কেন একটা অনকল ডক্টর 36 ঘন্টা ডিউটির মধ্যে এরমভাবে তার মৃত্যু হলো, এই ঘটনাটা ঘটলো, সেই যে সিকিউরিটির যে প্রশ্নটা, ততক্ষণ না সেটা ক্লিয়ারলি আমরা পাবো উত্তর, আমরা কোনোভাবেই কাজে নামতে পারবো না। যে কারণেই আরও অভয়া ক্লিনিক আমরা রাস্তায় করছি। আমরা বিভিন্ন জায়গায়, জেলায় এবং কলকাতার 2 স্তরেই আমাদের অভয়া ক্লিনিক চলছে। তাই আমি এটা সাধারণ মানুষের কাছে বার্তা পাঠাবো যে কাজ কিন্তু বন্ধ নেই, সার্ভিস বন্ধ নেই। এবং কিছু কিছু ঘটনা মিডিয়া মাধ্যমে চলে আসছে, সেগুলো যদি খুঁটিয়ে দেখা হয়, এটাই জানা যাবে যে আমরা কিন্তু আমাদের দিক থেকে চেষ্টা করছি। হ্যাঁ, কিছু মৃত্যু আটকানো যায় না, কিছু দুর্ঘটনা ঘটেই, সেটা আন্দোলনের আগেও ছিল এবং ভবিষ্যতেও কখনোই এরকম হবে না যে 100 জন পেশেন্ট আসলে 100 জনকে আমরা বাঁচাতে পারবো, কারণ সব কিছু আমাদের হাতে থাকে না। তাই আশা করবো মানুষ বুঝবে যে আমরা যেরকম প্রতিবাদ করছি, সার্ভিসটাও দিচ্ছি। সাধারণ মানুষ যেভাবে নেমেছে, এর থেকে আই ডোন্ট থিঙ্ক, মানে এর থেকে প্রাইডের কিছু হতে পারে। কারণ এই লড়াইটা ডাক্তারদের না, শুরু করেছিল ডাক্তাররা, লড়াইটা কিন্তু এখন সাধারণ মানুষের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের এবং আমাদের ফিউচার জেনারেশনের। তাই আমার মনে হয় না সাধারণ মানুষ আমাদের পাশে নেই। হ্যাঁ, কিছু জায়গায় কিছু মানুষ চেষ্টা করছে এটাকে ডিস্টার্ব করার, বাট সেটা তো হবেই, সেটা নতুন কিছু না। এবং মিডিয়াকেও আমি থ্যাংক ইউ জানাবো, মিডিয়াও অনেকভাবেই আমাদের হেল্প করছে, লড়ছে। আশা করি বাকি যারা লড়ছে না বা যারা পাশে নেই তারাও পাশে থাকবে। এটা মনে করি ডাক্তারবাবুর মধ্যেও কেউ আমার দাদা রয়েছে, কেউ আমার জেঠু আছে, কেউ আমার কাকা রয়েছে। সবার বুকের মধ্যে একটাই ভয়, আবার হবে না এরম তো কোনো না, আবারও হতে পারে। তা এর বিচারটা আগে শেষ হোক, বিচার পাক, অপরাধ শাস্তি পাক, তারপর আবার সবাই সবার কাজে ফিরে আসবে। এবার ডাক্তার, কেউ কোনো সংবাদ মাধ্যম বা কেউ বলছে যে এর জন্য অনেক গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না, মারা যাচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আপনি কি বলবেন? আজকে উনি 36 ঘন্টা ডিউটি করে জানিয়ে যেভাবে কষ্ট করে উনি মানে মারা গেছে, তার মানে এরপরে আর মানে অন্য কারোর হবে না, এটা কোনো না। তারা বলছে গরিব মানুষ মারা যাচ্ছে, নাকি গরিব মানুষ তাদের ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু ডাক্তাররাই বলছে তাদের ট্রিটমেন্ট হচ্ছে না তা না। কিন্তু আপনি যে বললেন যে ওখানে অভয়ার যে ক্লিনিক, ওটাও আমি দেখছি খবরে, ওটাও ওরা চিকিৎসা করছে নানান জায়গায়। আশা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা যেন সলিউশন হয়, বিকজ উই ওয়ান্ট জাস্টিস অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ ওম্যান আই ওয়ান্ট দিস।
for the favor of the God. I want justice for this woman. যার সাথে এই অবিচারটা করা হয়েছে সেটা যেন ইমিডিয়েট বিচার হয়। আমাদের দেশে এর আগেও এরকম হয়েছে, কিন্তু এটা হচ্ছে একটা মানে আক্রমণাত্মক একটা এমন একটা সিচুয়েশান যে এখানে পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। কারণ প্রতিদিন এই হামলা অন্য মেয়ের ওপর হতে পারে, অন্য মেয়ের ওপর হতে পারে। আমরা কোনো দিন চাই না যে এটা সেটা হোক। একজন শিক্ষিত সমাজে হিসেবে আমি নিজে থেকে একটা মেয়ে হিসেবে বলছি যে আমার কতটা কষ্ট হচ্ছে যে আমি এখানে দাঁড়িয়ে আজকে ওর জন্য জল ফেলছি। তার মানে আমি কি চাই ওই মেয়েটার জন্য যেটা করা হয়েছে সেটা আজকে আর কারোর সাথে যেন না হয়। উই ওয়ান্ট জাস্টিস ফর দার্জি করবে নির্ভয়া। সুপ্রিম কোর্ট, সরকার, আইএমএ সবাই ওদেরকে উপদেশ দিচ্ছে তোমরা কাজে ফিরে যাও, তো ডাক্তাররা কাজে ফিরছে, রাজি হচ্ছে না। এই নিয়ে আপনি কি বলবেন? ওদেরকেও এটাতে সামিল হওয়া উচিত, নাহলে সাপোর্টটা হবে কোত্থেকে? একটা দরকার, একটা সলিড পাওয়ার দরকার। কোথাও একটা সুপার পাওয়ার যেটা রয়েছে, উনি হয়তো চাইছেন বলে আজকে গোটা দেশ আমরা একসাথে, না হলে আমরা একসাথে হতে পারতাম না। একটা কথা হচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট বলছেন তিনি ওইখানে থাকলে আমরা সবাই ওই কথা বলতাম, কিন্তু আমাকে ভাবতে হবে যেখানে স্থানীয় রাজ্য প্রশাসন একটা মানুষের কর্মরত মানুষের প্রিকুশন দিতে পারে না, তার জীবনের উপর যে এরকম একটা আঘাত এসে গেল, এর জন্য আগামী দিনে এই জুনিয়র ডাক্তাররা জীবন যদি আবার সংশয় হয়, তার জন্য কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী বা দিল্লির সরকার, ইভেন সুপ্রিম কোর্ট তার জন্য দায়বদ্ধ থাকবে? এতগুলো সব কচি সব উচ্চ মনা ডাক্তারদের জীবনটার কি ভরসায় ওই রাইট ডিউটি বা ডিউটি করবে? আমার তো মনে হয় আগে সিকিউরিটির দরকার, আগে তাদের যে ডিউটি করার সময় যে সিকিউরিটি সেটা থাকা দরকার। এটা না থাকলে আজকে কোন ভরসায় তারা ডিউটিতে যাবে? আজকে যা পরিস্থিতি আরজি করে হয়েছে, সেই পরিস্থিতিটা যে আবার হবে না বা প্রশাসনের মদতপুষ্ট পুলিশের দ্বারা ঘটবে না, তারই বাকি গ্যারান্টি আছে। অতএব আমি মনে করি ব্যক্তিগতভাবে জুনিয়র ডাক্তাররা যা করছেন তাদের জীবনের জন্য, সেটা কিন্তু আমি ন্যায়সঙ্গত বলেই মনে করি। কারণ কিছু মিডিয়া, কিছু মহল বলছে ওখানে রোগীরা চিকিৎসা পাচ্ছে না, মারা যাচ্ছে এবং বহু মানুষ, গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। এই নিয়ে কি বলবেন? গরিব মানুষের বঞ্চনা হচ্ছে, গরিবেরটা স্বাধীনতার সংগ্রামে, স্বাধীনতার পর থেকে কোনো দিল্লি সরকার বলুন, কোনো রাজ্য সরকার ঠিক সেইভাবে যদি দেখতো, তাহলে আজকে এত পার্সেন্টেজ অফ গরিব হতো না। আজকে যে হারে পার্সেন্টেজ অফ গরিব তৈরি হয়েছে, যারা একবেলা খাবার জোটাতে পারছে না, তাদের জন্য প্রশাসন কিছু করছে না। আর দেখতে পাচ্ছি হাজার কোটি টাকা খাদ্য, শিক্ষায় ভর্তি, চাকরি পেতে গেলে তাকে ঘুষ দিতে হচ্ছে। এগুলো তো বাচ্চাদের কাছে একটা শিক্ষা। এখন যদি এই ব্যাপারটা যদি না চিন্তা করে, তাহলে আগামী দিনে ছাত্ররা কোন ভরসাতে পড়াশুনো শিখবে? এই জায়গাটার সবার আগে ভাবা উচিত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের। সমস্ত জায়গায় তো দুর্নীতিগ্রস্ত লোক থাকে, সুনীতিগ্রস্ত লোক থাকে। তা ঘটনাটা এই যে আন্দোলনটা তো সীমিত হয়ে যাওয়ার জন্যই অনেকে অনেক রকমের পরিসরে চেষ্টা করছে যে যাতে এই আন্দোলনটা যেন অন্যান্য আন্দোলনের সঙ্গে একই রকমভাবে যেন এটাকেও যেন মানে সীমিত হয়ে যায়, ডিপ্রাইভ, এটাকেও যেন মানে যাতে না জাজমেন্ট পায় বা যে কোনোভাবে হোক না কেন এই আন্দোলনটাকে চেপে দেওয়ার জন্য। आरजी कल का सुन करके जो मेरा लगा, ये जो क्राइम करने वाला है, जो ये सब काम किया, उसका 50% दोष है, और जो ये क्राइम कराया उसका 100% दोष है। यही हम बोलना चाहते हैं कि वहाँ का मैनेजर जो माने उसको प्रिंसिपल कहते हैं, वो प्रिंसिपल का वो क्या ये नया हुआ, ये 6-7 बार हुआ, ये उसी का सारी कारण उसी का हाथ है। क्राइम करने वाला क्या है, वो पैसा खा के करने वाला है, लेकिन वो पैसा खिलाता है तो वही खिलाता है, प्रिंसिपल खिलाता है। प्रिंसिपल को फांसी होना चाहिए। 1 মাস হয়ে গেছে, কোনো বিচার নেই, কিচ্ছু নেই। এটা খুব লজ্জার যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এত জঘন্য একটা অপরাধ হয়েছে, দোষীদের ধামাচাপা দিচ্ছে, শাস্তি দিচ্ছে না, আমাদের সাধারণ মানুষকে রাস্তায় নেমে এইভাবে বিচার চাইতে হচ্ছে। এটা খুব লজ্জার। আর উই উইল টেক দিস, এটা চলবে, এটা বন্ধ হবে না যতদিন না আমরা বিচার পাচ্ছি, এটা চলবে। দ্যাটস ইট।